আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। নীতিমালা মানা হচ্ছে না, জ্বালানি তেলের দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজারে কমলেও গত 2 মাসে দেশে বাড়ানো হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে প্রধান বিচারপতির আহ্বান, বজলুর রহমান স্মৃতি পদক প্রদান। এবং টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত সাউথ আফ্রিকার লড়াই আজ। প্রোটিয়াদের প্রথমবার শিরোপা জয়ের সুযোগ আর ভারতের পুনরুদ্ধারের মিশন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণে নীতিমালা মানা হচ্ছে না। নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে কমানো এবং বাড়ানোর কথা, তা না করে তেল বিক্রিতে নির্দিষ্ট লাভের চেয়ে বেশি রাখা হচ্ছে। সরকার তার নিজের করা নীতি নিজেই মানছে না বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নির্ধারিত লাভ রেখে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেল এবং এলপি গ্যাসের দাম ঠিক করা হয়। আন্তর্জাতিক বাজারে এই দুই পণ্যই সাধারণত একসাথে বাড়ে বা কমে। কয়েক মাস ধরে দুটি পণ্যের দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় এলপি গ্যাসের দাম কমিয়েছে বিইআরসি। কিন্তু একই প্রেক্ষাপট হলেও পরপর 2 মাস জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বিপিসি। গত 2 মাসে ডিজেল ও কেরোসিনে লিটার প্রতি 1 টাকা 75 পয়সা আর পেট্রোল অকটেনে 5 টাকা করে বাড়ানো হয়েছে। একই সময় এলপি গ্যাসের দাম কমানো হয়েছে কেজিতে 6 টাকা 63 পয়সা। এই যে প্রথম ঘোষণাটা যে দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ডিজেলের মূল্য চেয়ে পেট্রোল অকটেনের মূল্য 10 টাকা বেশি হবে। প্রথম ঘোষণাতেই ডিজেল যখন 109 টাকা হলো তখন 119 টাকা 108 টাকা ছিল, 118 টাকা হওয়া উচিত ছিল, সেখানে 128 টাকা বা 127 টাকা করা হয়েছে। অর্থাৎ সরকার কিন্তু এটাই হচ্ছে অসুবিধা, সরকার নিজের ঘোষণা দিয়ে নিজেই সেটা ভঙ্গ করছেন। এটা অন্যায়ভাবে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। সেই স্বচ্ছতাটা নেই, স্বচ্ছতার অভাব। এই স্বচ্ছতার অভাব হলেই মানুষের অবিশ্বাস সৃষ্টি হয় এবং তার যেই কারণেই আজকে এলপিজির দাম কমছে, তেলের দাম বাড়ছে, এই যে সন্দেহ, এই যে মানুষের একটা অবিশ্বাস, সেটা সৃষ্টি হচ্ছে। বিইআরসি যেহেতু এলপিজির দাম করছে, সেটা কিন্তু একটা ট্রান্সপারেন্সি আছে, সেখানে তারা সম্পূর্ণ ফর্মুলাটা দিচ্ছে, কোনটার কম্পোনেন্টের জন্য কি দাম ধরেছে সেগুলো বলছে। তো সরকার যদি তেলের মূল্য বাজার মূল্যের সাথে সম্পর্কযুক্ত করে, ঘোষণাটা সরকার না দিয়ে বিইআরসির মাধ্যমে দেওয়াই সঠিক। নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশে কমানোর কথা, আর বাড়লে বাড়ানো হবে। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের দাম নির্ধারণ শুরুর প্রথম থেকেই সে নিয়ম মানা হয়নি। জুলাই মাসের দাম কমানো হবে না বাড়ানো হবে সেই প্রতীক্ষায় ভোক্তারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিচারাধীন বিষয়ে মিডিয়া ট্রায়ালের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক 2023 প্রদান অনুষ্ঠানে তিনি আদালতের সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন প্রকাশে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বাংলাদেশের সাংবাদিকতায় যারা অসাধারণ অবদান রেখে গেছেন তাদের অন্যতম বজলুর রহমান। মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সমাজ গঠনে আমৃত্যু কাজ করে গেছেন কীর্তিমান এই সাংবাদিক। বজলুর রহমানের সম্মানে 16 বছর ধরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক দিয়ে আসছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এবছর এই পদক পেয়েছেন চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট লাইলা নওশিন, ভোরের কাগজের ঝর্ণামণি ও ডেইলি স্টারের আহমদ ইশতিয়াক। ঝর্ণামণি মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ বিষয়ক 15টি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেন 2023 সালের 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। দৈনিক ভোরের কাগজ যথাযথ গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে তা প্রকাশ করে। ধারাবাহিক প্রতিবেদনসমূহের বিষয় বৈচিত্র্যের নতুনত্ব, সংগৃহীত তথ্যের বস্তুনিষ্ঠতা এবং শব্দ ও ভাষার ব্যবহার বিচারকদের চমকৃত করেছে। আহমেদ ইশতিয়াক প্রতিবেদক জেনোসাইডের গুরুত্বপূর্ণ উপাদান, গণহত্যা এবং বৌদ্ধভূমি বিষয়ে তথ্য অনুসন্ধান এবং প্রত্যক্ষদর্শীর ভাষ্য তুলে ধরেছেন। এই পরিশ্রম সত্ত্বেও
কাজ বিচারকদের কাছে প্রশংসনীয় বলে বিবেচিত হয়েছে। সাংবাদিক হিসেবে দেশের প্রতি তার এই দায়বদ্ধতাকে জুরি বোর্ড আজ সম্মান জানাচ্ছে। লায়লা নওশীন মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ ধারাবাহিকতা প্রতিবেদন মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ ইস্যু তৈরি করেন এবং 2023 সালের 7 থেকে 15 ডিসেম্বর চ্যানেল আইতে যথাযথ গুরুত্ব দিয়ে তা সম্প্রচার করা হয়। প্রতিবেদনটিতে অনুসন্ধানের পারঙ্গতা, তথ্যের বস্তুনিষ্ঠতা বিচারকদের মনোযোগ আকর্ষণ করেছে। যথাযথ তথ্যপাত্র সংগ্রহের জন্য প্রতিবেদকের পরিশ্রমলব্ধ গবেষণা ছিল প্রশংসনীয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা বলেন, সংবাদ প্রতিবেদনের মূল্যায়ন তাদের মুক্তিযুদ্ধ বিষয়ে আরও গভীরভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। নারীদের দুঃখজনক দিকটাকেই বেশি তুলে ধরা হয়েছে, কিন্তু নারীরা যে যুদ্ধ করেছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, সেই দিকটা ফুটিয়ে ওঠা হয়েছে কম। যেমন আমি এই কাজটা করতে গিয়ে আমি বেশ কয়েকজন নারীকে পেয়েছি একদম সম্মুখ যোদ্ধা। কাজ করা হয় মানে মুক্তিযুদ্ধকে ভালোবেসে, মুক্তিযুদ্ধের আসলে কারণ আমাদের জন্ম ইতিহাস তো মুক্তিযুদ্ধের মাধ্যমে রচিত, তো সে বিষয়ে আসলে নিজের দায়বদ্ধতা আর পাশাপাশি এই বিটটা আসলে কাজ করতে গিয়ে আসলে আমার যেটা মনে হয় যে মানে দায়বদ্ধতার জায়গা থেকে আসলে কাজটা করা। আসলে মুক্তিযুদ্ধ তো আমাদের ইতিহাসটাকে তো ভুলে গেলে চলবে না, তাই যে কাজগুলো হয়েছে সেগুলোকে আবার নতুন নতুন করে মানে মানুষের সামনে, গণমানুষের সামনে নিয়ে আসা উচিত। এরকমই একটি কাজ করেছি যে মুক্তিযুদ্ধের শেষ সময়ে জাতিসংঘে যে নিরাপত্তা পরিষদে বাংলাদেশ বিষয়ে যে অধিবেশনগুলো হচ্ছিল সেই সময়টাকে আমি তুলে ধরেছি, দিনভিত্তিক, আজ কি হচ্ছে কাল কি হচ্ছে এরকম করে। নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে সাংবাদিকদের মুক্তিযুদ্ধের ভিন্ন ভিন্ন আঙ্গিক নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ষোলো বৎসরে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বহু সাংবাদিক এই পুরস্কার পেয়েছে। রহমান শ্রীপদক মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতাকে কেন্দ্র করে দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের সাথে যুক্ত আছে। 1971-এর সেই মহান মুক্তিযুদ্ধের সাথে 2024-এর প্রজন্ম, ভবিষ্যতে 2050-এর প্রজন্ম যেন যুক্ত থাকে। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার যে নানা মাত্রা আছে এবং পুরস্কারের বিষয়গুলো আমাদেরকে সেটা দেখিয়ে দেয় যে কত রকমভাবে এখনো কাজ করার রয়েছে। এই প্রত্যাশা আমরা রাখি যে এই সাংবাদিকতার যেন আরও গভীরতা পায়, আরও বিস্তার পায়। অনুষ্ঠানে বিচারাধীন বিষয়ে সাংবাদিকদের প্রতিবেদন করার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। বর্তমান পরিপ্রেক্ষিতে কিছু ঘটনায় আমরা কোর্ট ট্রায়ালের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বিগ্ন বোধ করছি। আদালত ও বিচার প্রক্রিয়া নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে আমরা গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীলতা ও সচেতনতা প্রত্যাশা করি। স্বাধীনতা বিরোধী শক্তি সংখ্যায় বাড়ছে ইঙ্গিত দিয়ে এর বিপদ সম্পর্কেও সবাইকে সতর্ক করেছেন প্রধান বিচারপতি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। সাত মাসে এ-লেভেল পাস। নবম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমে পড়ে 2022 সালে ইংরেজি মাধ্যমে ভর্তি হওয়া রংপুরের লামিশা জমজমের অনন্য কৃতিত্ব এখানেই শেষ না। ও লেভেলে 7টি বিষয়ের মধ্যে 6টিতে গ্রেড 9, পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিতে 97% মার্কস পেয়েছে সে। আর এ লেভেলে গণিত, পদার্থবিদ্যায় সর্বোচ্চ গ্রেডের পাশাপাশি রসায়নে 100% মার্কস পেয়ে ওয়ার্ল্ড হাইয়েস্ট খেতাবের অধিকারী লামিসা জমজম। স্কুলের শিক্ষকদের বাইরে কোনো কোচিং, ব্যাচ কিংবা গৃহশিক্ষকের সহায়তাও দরকার হয়নি তার। আরও জানাচ্ছেন রিজভি নেওয়াজ। বিভাগীয় শহর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী লামিসা জমজম করোনাকালে নবম শ্রেণীতে ওঠার পর লকডাউনে স্কুল বন্ধ। সে সময় তার অভিভাবকরা এক ধরনের অনিশ্চয়তার মুখে স্থানীয় নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করিয়ে দেন মেয়েকে। লামিসা জমজম আমাদের আমাদের পোস্টার গার্ল। কেমিস্ট্রিতে যে সারা বিশ্বে সর্বোচ্চ নাম্বার যে কয়জন পেয়েছে আমাদের লামিসা জমজমও একজন। আমরা আশা করি যে যারা আগামী দিনের শিক্ষার্থী তারা লামিসা জমজমের এই কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে এবং ফলো করবেন। 1 বছর 3 মাসের মাথায় ও লেভেল দিয়েছি আর 7 মাসের মাথায় এ লেভেল কমপ্লিট করছি। ও লেভেলসে 3 বছর আর এ লেভেলসে 2 বছর। হার্ড ওয়ার্ক করছি, অনেক পড়াশোনা করছি, অনেক বেশি।
বাংলা মিডিয়ামের সিলেবাসের তুলনায় ইংলিশ মিডিয়ামের সিলেবাসটা অনেক বেশি অ্যাডভান্সড। ভয় ঠিক পাইছে এরকম না, কিন্তু আমার এই সিলেবাসটা দেখে অনেক বেশি ভালো লেগেছিল, আর এই সিলেবাসটা অনেক বেশি অর্গানাইজড। আমি আমার স্কুলের টিচারদের হেল্পেই প্রস্তুতি নিয়েছি সব, আর বাইরের কোনো আমি প্রাইভেট পড়িনি। ও লেভেলসে হচ্ছে আমি 7টা সাবজেক্ট দিয়েছি, আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে 97% মার্কস আছে। আর এ লেভেলসে 3টা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ। ফিজিক্সে 97% প্লাস আছে নাম্বার, আর ম্যাথসে 97%। কেমিস্ট্রিতে ফুল মার্ক 600 আউট অফ 600। ফুল মার্কস পেলে কি বলে তোমাদের? ওয়ার্ল্ড হাইস্ট বলে। ওয়ার্ল্ড হাইস্ট। তুমি মেয়েকে নিয়ে দারুণ গর্বিত প্রকৌশলী বাবা। আসলে ইংলিশ মিডিয়ামের পড়ালেখাটা অনেক বেশি স্ট্যান্ডার্ড। আমরা যেগুলো হয়তো বইতে গিয়ে পড়েছি, এরকম অনেক কিছু আমরা তাদেরকে এখানে এ লেভেল ও লেভেলে পড়তে দেখছি। কেবল লামিসা জমজমই নয়, প্রতি বছরই ও লেভেল কিংবা এ লেভেলে দারুণ কৃতিত্ব দেখায় নর্থ ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। বাংলা মিডিয়াম থেকে 9-এ এসে সে খুবই ভালো স্টুডেন্ট ছিল, এটুকু আমি যতটুকু জেনেছি যে স্কুলে ছিল সে অল থ্রু ভালো রেজাল্ট করে আসছে, বাংলা মিডিয়াম থেকে এসছে। খুব শিগগিরই কানাডায় যাওয়ার পরিকল্পনা লামিসা জমজমের, উদ্দেশ্য অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ার। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে কৃষি সংবাদ। লালমনিরহাটে ছাদ কৃষি করে সাফল্য পেয়েছেন বৃক্ষপ্রেমী আবুল কালাম। শহরের বানভাসা মোড়ে নিজ বাড়িতে দেশি বিদেশি গাছের ভাণ্ডার গড়ে তুলেছেন তিনি। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানই তার কৃষি কাজের আসল প্রেরণা। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজুর রিপোর্ট। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের ধারাবাহিক প্রতিবেদন দেখে 2010 সালে নিজ উদ্যোগে বাড়ির ছাদে ও আশেপাশের ফাঁকা জায়গায় নানা ধরনের সবজি, ফল, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন উদ্যোক্তা আবুল কালাম। এলাকার অনেকেই সেখান থেকে চারা সংগ্রহ করে ছাদ কৃষি করতে উদ্বুদ্ধ হয়েছেন। ছাদ কৃষি থেকে শুরু করলাম, পিছনে আমার যত জায়গা আছে সবগুলোতে রসুন, পেঁয়াজ, মরিচ, মালটা, কমলা, পেয়ারা, সবেদা, এগুলো সবগুলো লাগাই। এখন আমার আল্লাহর রহমত ওই শাইখ সিরিয়াস স্যারের ভিডিও দেখার পর থেকে আমার জীবনটা পাল্টে গিয়েছে। সাধারণ মানুষকে বাড়ির ছাদে সবুজের সমারোহ গড়ে তুলতে এবং ছাদ কৃষিকে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। সকলে যদি আমরা ছাদ কৃষিটিকে আরেকটু গুরুত্ব সহকারে দেখতে পারি, তাহলে এটি আমাদের পুষ্টির চাহিদা একটি বিশাল ভূমিকা রাখবে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কর্মরত রয়েছেন, তারা মাঠ কৃষির পাশাপাশি ছাদ কৃষিতেও বিভিন্ন পরামর্শ, পরিকল্পনার ক্ষেত্রে এবং বালাইয়ের ব্যাপারে বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছেন। আবুল কালামের ছাদে কাটিমন, সুবর্ণরেখা সহ 30 জাতের আম ছাড়াও লিচু, 12 মাসি কাঁঠাল, সফেদা, মিষ্টি তেঁতুল, কমলা, মিষ্টি জলপাই, ননি ফল, চায়না কমলা সহ শতাধিক দেশি বিদেশি ফল এবং নানা জাতের ফুল গাছ রয়েছে। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজু, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। বিনোদন প্রেমীদের আকর্ষণে পরিণত হয়েছে জেলা সদরের একমাত্র বিনোদন কেন্দ্র শরীয়তপুর পার্ক। শুধু ঈদ পার্বণই নয়, ছুটির দিন সহ এখন যে কোনো উৎসবেই শিশু, কিশোর ও অভিভাবকেরা বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন পার্কটিতে। অসচ্ছল, এতিম এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবাসী ধিক্কারের রয়েছে পার্কে। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। জেলা শিল্পকলার পাশে 2 মাস আগে উদ্বোধন করা হয় শরীয়তপুর পার্ক। এরপর থেকেই প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর থাকে পার্কটি। যে কোনো উপলক্ষেই শিশু কিশোরদের বাঁধ ভাঙা উল্লাসে বর্ণিল হয়ে ওঠে পার্কের পরিবেশ। এর সাথে যদি আরও কিছু ভালো সংযোজন করা যায়, তাহলে সকল বয়সী মানুষের বিনোদনের একটি সুন্দর মাধ্যমে তো পরিণত হবে। এটা হতে আমাদের অনেক ভালো লাগে। বাচ্চাদের মন খারাপ থাকলে, বড়দের মন খারাপ থাকলে না আসলে আমাদের মনটা একটু ভালো লাগে। শুধু বিত্তবানরাই নন, হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশুরাও অগ্রাধিকার পায়
বিনোদন কেন্দ্রটিতে। আমাদের আর শরীয়তপুর জেলার ভিতরে এরকম সুন্দর আর জায়গা নাই। অনেক বেশি হ্যাপি হয়েছে এই জায়গায় আইসা। আমার কাছে টাকা ছিল না, আমি টাকা ছাড়িয়ে ঢুকতে পারছি। জেলাবাসীর জন্য পরিবেশ বান্ধব ও নির্মল বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রশাসন ও সংশ্লিষ্টদের। অসচ্ছল পরিবারের শিশু এতিমখানায় বড় হচ্ছে, অথবা প্রতিবন্ধী শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের জন্য কিন্তু আমরা একেবারেই ফ্রি করে দিয়েছি। যে আমাদের এই শরীয়তপুর সদরে মানুষের বিনোদনের জন্য তেমন কোনো সুনির্দিষ্ট জায়গা নেই। সকলের সহযোগিতা আশা করি এই পার্কটাকে আমরা এই জেলার মধ্যে একটা সুন্দর পার্কে রূপান্তর করতে সক্ষম হব। হাজার হাজার শিশু এবং তাদের পরিবাররা এই পার্কে এসে তাদের বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য তারা ছুটে এসেছে। মোবাইল আসক্তি দূর করা সহ পার্কের নির্মল পরিবেশ শিশু কিশোরদের মানসিক বিকাশ ত্বরান্বিত করবে বলছেন অভিভাবকরা। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে খেলার খবর।